আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার তেল শোধনাগারে হামলা। জানিয়ে দেব গাজায় ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া রয়েছে মস্কোতে হামলা বদলা নেওয়ার ঘোষণা মেদভেদেভের। জানিয়ে দেব মানবাধিকার লঙ্ঘন নিকারাগুয়ার অ্যান্টনি জেনারেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা। সর্বশেষ রয়েছে মস্কোর হামলায় ইউক্রেনের কোনো সম্পর্ক নেই স্বীকারোক্তি জেলেনস্কির সহযোগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার তেল শোধনাগারে হামলা। রাশিয়ার সামারা অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে, এতে সেখানে আগুন ছড়িয়ে পড়েছে। শনিবার ২৩শে মার্চ আঞ্চলিক গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন। গভর্নর দিমিত্রি টেলিগ্রামে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, গত রাতে আঞ্চলিক তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। তিনি বলেন, হামলার ঘটনায় তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়ে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জানা গেছে রাশিয়ার সামারা অঞ্চলে বড় তেল শোধনাগার এটি, যেটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রোসনেফট। বছরে ৭ মিলিয়ন টন তেল উৎপাদন করতে পারে এটি। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে অধিকাংশ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার আভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন, এতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে উপকণ্ঠে আয়োজিত এক কনসার্টে বন্দুক হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছেন। ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ফেডারেল সিকিউরিটি সার্ভিস। ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তবে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় সময় শুক্রবার ২২শে মার্চ সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। ৩ জন সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়েছে বলে জানা গেছে। ওই বন্দুকধারীদের খুঁজছে রাশিয়ার ন্যাশনাল গার্ড। এদিকে গাজায় ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। এরই মধ্যে সেখানে ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সৈন্যরা, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া ও চীনের ভোটের কারণে প্রস্তাবটি পাশ হয়নি। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২,৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭৪,২৯৮ জন। গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের পক্ষে ১১ দেশ এবং বিপক্ষে ৩ দেশ ভোট দিয়েছে, আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছে অন্য একটি সদস্য দেশ। ওয়াশিংটনের দ্বিমুখী নীতির কারণে ইসরায়েলের উপর চাপ তৈরি করছে না ইসরায়েল বলে জানিয়েছে মস্কো। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, এই খরচাটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে এবং এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে। কাতারে ফের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এরই আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমরা দ্রুতই চুক্তিতে পৌঁছতে পারব, তবে এখনও চ্যালেঞ্জ রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি, তবে তার এই সফর থেকে কোনো কিছুই অর্জিত হয়নি। এদিকে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জোরদার করতে শনিবার গাজায় সীমান্ত রাফা শহর পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে শুক্রবার জুমার নামাজ পড়তে আসা আল আকসা মসজিদে প্রবেশে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুসলমানদের পবিত্র স্থান আল আকসা, কান্দালিয়া ও জিদ চেকপয়েন্টে সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। আল আকসায় প্রবেশের অনুমোদন তাদের কাছে নেই বলে দাবি করে শত শত মুসলিমদের ফিরিয়ে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। মসজিদের চারপাশে শত শত সেনা মোতায়েন করে রাখা হয়েছে। রমজান মাসেও আল আকসায় প্রবেশের বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এদিকে মস্কোতে হামলা বদলা নেওয়ার ঘোষণা মেদভেদেভের। মস্কোতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেন, সন্ত্রাসীরা শুধুমাত্র সন্ত্রাসের ভাষা বোঝে। যদি বল প্রয়োগ করা না যায়, যদি সন্ত্রাসীদের হত্যা বা তাদের পরিবার স্বজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কোনো তদন্ত বা বিচার কাজে আসবে না। আমাদের সামনে আর কোনো উপায় নেই। শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী
মস্কোতে ত্রাসনগর অঞ্চলে ক্রোকাস সিটি হল শপিং সেন্টারে ভয়াবহ বন্দুক ও বোমা হামলার ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৭ জন। ওই ভবনটির অডিটোরিয়ামে পিকনিক নামের একটি রুশ ব্যান্ডের কনসার্ট ছিল। কনসার্ট হলটির ধারণ ক্ষমতা ৭,৫০০ এবং এই সন্ত্রাসীরা যখন আক্রমণ শুরু করে তখন হলটিতে প্রায় পরিপূর্ণ দর্শক ছিল। কনসার্ট শুরুর আগে দর্শনার্থীরা যখন আসন গ্রহণ করেছেন তখন সেই সময় অতর্কিত বন্দুক হামলার ঘটনাটি ঘটে। হামলার পর ভবনটিতে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ২০০৯ সালে চালু হওয়া এই বিনোদন কেন্দ্রটির একটা অংশ এই কনসার্ট হলটি। পুরো কমপ্লেক্স শপিং মল ও একটি হোটেলও রয়েছে। মস্কোর আইন শৃঙ্খলা কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে প্রায় ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ৫ জন বন্দুকধারীর হামলায় অংশ নিয়েছিলেন। তাদের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামরিক অস্ত্র ছিল বলে মনে করা হচ্ছে। হামলাকারীরা ওই হলের নিরস্ত্র নিরাপত্তা কর্মীকে হত্যা করে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় তারা ভেতরে থেকে হলটি বন্ধ করে রাখে। কনসার্ট হলের একেবারে ভিতরে ঢুকে সেখানে থাকা চেয়ারগুলোতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। ওই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। হামলার কয়েক ঘন্টা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেট। সেই বিবৃতিতে বলা হয়েছে মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়মিত এই হামলার ঘটনায় হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। এই হামলার ঘটনার পরই প্রেসিডেন্ট পুতিনকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি নিয়মিত ঘটনার হালনাগাদ তথ্য সংরক্ষণ করেছে। সাংবাদিকদের বলেছেন এসব মেদভেদেব। এদিকে মানবাধিকার লঙ্ঘন, নিকারাগুয়ার অ্যাটর্নি জেনারেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা। মানবাধিকার ইস্যুতে নিকারাগুয়ার অ্যাটর্নি জেনারেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিরোধী রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির উপর সরকারি নির্যাতনের তার ভূমিকার প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২০১৯ সালে থেকে নিকারাগুয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েন্ডি ক্যারোলিনা মোরালেস আরবিনা। মার্কিন ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন ওয়েন্ডি ক্যারোলিনা যে কোনো ধরনের বৈধ আইন ভিত্তি ছাড়াই সরকার বিরোধী দমনপীড়ন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তার অফিসকে ব্যবহার করছেন। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র ও তার সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং তার স্ত্রী বিরোধী নেতাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছেন। তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন করেছেন অ্যাটর্নি জেনারেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় ডেভিড ম্যাথিউ মিলার বলেন মানবাধিকার লঙ্ঘনকারী ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে। এদিকে মস্কোর হামলায় ইউক্রেনের সম্পর্ক নেই জানালো জেলেনস্কির সহযোগী। রাশিয়ার মস্কোর কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ইউক্রেন। শুক্রবার হামলার পর টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলাক এই কথা বলেছেন। তিনি বলেন একটি বিষয় স্পষ্ট করেছি, মস্কোর এই ঘটনায় ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এই হামলার ঘটনাটি ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাথারি গুলি চালায়। রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরকও ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায় এবং ধসে পড়ে ছাদের হল। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক নাগরিক।